আচ্ছা, আমরা এখন খুব ছোট একটা পার্ট পড়বো। এই পার্ট পড়লে আমাদের অর্থনৈতিক রসায়নের ক্লাস শেষ হয়ে যাবে। তো আসলে আমি এখানে খুব বেশি টাইম নিব না। কেন নিব না? কারণ এগুলো আসলে বোঝানোর মতো অনেক বেশি কিছু, বলতে গেলে ইন্টারেস্ট আছে কিছু বোঝানোর মতো, বাট অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো খুব মানে স্পেসিফিকলি পড়তে হয় আর কি। তো তোমাদের যেহেতু টাইম কম, আমি ট্রাই করবো কিভাবে জাস্ট কি কি পড়তে হবে এগুলো দেখা দেওয়া ট্রাই করবো আর কি। এখন যদি তোমাদেরকে এমনি অনেকগুলো ভিডিওতে লং করে ফেলছি, এখন আরো বেশি লং করে ফেলে তোমরা আমাকে গালি দিবে। দেখো এবার আমরা দেখি একটু কিভাবে শর্টলি শেষ করা যায়। তো এখানে টপিকটার নাম হচ্ছে রিসাইক্লিং প্রণালী। এগুলো আসলে গুহ স্যারের বইতে অনেক বড় বড় করে দেওয়া আছে, গুহ কবি স্যার ওদের বইতে আর কি। তো এখানে এগুলা যদি ইচ্ছা হয় তাহলে পড়িও, পড়ে দেখিও। এগুলো আমি পড়ে দেওয়ার মতো কিছু না, এগুলো থেকে বেসিক্যালি আসে না। তো তাও একটু পড়ে দেখবো যে আয়রন রিসাইক্লিং প্রক্রিয়ায় কয় ধরনের চুল্লি ব্যবহৃত হয়, কি কি চুল্লি ব্যবহৃত হয়। ইলেকট্রিক আর্ক ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস, ব্লাস্ট ফার্নেস। মনে রাখলে শুধু এই তিনটা নাম মনে রাখতে পারো, যেহেতু তিনটা কোশ্চেন আসতে পারে যে আয়রন রিসাইক্লিং প্রক্রিয়ায় কোন চুল্লি ব্যবহৃত হয় না। তো এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে শুধু এটা পড়বা, আর এগুলো একটু জাস্ট দেখানোগুলো দেখবা। তবে এখান থেকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 100% রিসাইকেল যোগ্য কোনগুলা, কোনগুলা 100% রিসাইকেল যোগ্য ধাতু বা পদার্থ। ঠিক আছে, তাহলে খেয়াল করি তিনটা আছে, দুইটা আছে বইতে আছে এখানে, দুইটা কি কি? কপার আর কাঁচ। তো রিসাইকেল মানে কি? এগুলাকে পুনরায় আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাই তো? হ্যাঁ। তো তাহলে অবশ্যই দুটো নাম মনে রাখবো, কি কি? কপার আর কাঁচ। তাহলে 100% রিসাইকেল দেবো কি আছে? কপার, কাঁচ। এখন এর বাইরে যদি কোনোটা অপশন থাকে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। মনে করো পরীক্ষা আসলো যে কোনটি 100% রিসাইকেল যোগ্য ধাতু, তাহলে দেখো কোশ্চেনে মনে করো কপারও নাই, আবার মনে করো কাঁচ বা গ্লাসও নাই। যদি অপশনে যদি অ্যালুমিনিয়াম থাকে সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম দাগাবো। আবার মনে করো কোশ্চেনে আসছে কোনটি 100% রিসাইকেল যোগ্য যোগ্য ধাতু, মনে করো অপশনে আছে কপার, অপশনে আছে অ্যালুমিনিয়াম, তখন অবশ্যই অবশ্যই কি কপার দাগাবো। আশা করি বুঝতে পারছি, তিনটা নাম মনে রাখবো, কপার, গ্লাস, অ্যালুমিনিয়াম। তার মানে দুইটা দুইটা মেইন কি, কপার আর গ্লাস। আর ওগুলো যদি অপশন না থাকে তখন কি দেখাবো? অ্যালুমিনিয়াম। এই তিনটা, এখান থেকে আর বেশি কিছু পড়বো না, ঠিক আছে? এরপর চলে আসি আমাদের লাস্ট টপিক। আচ্ছা, এখানে দেখতে পারো বক্সাইট। বক্সাইট আকরিকের সংকেতটা দেখতে পারো, অ্যালুমিনিয়াম অক্সাইড 2NO2। এগুলো আমরা 9-10 পড়ে আসছি। বক্সাইট আকরিকের সংকেত এগুলো এখন আহামরি কিছু না, ঠিক আছে? তো জাস্ট কপার পাইরেটের সংকেত কি, এটা কিসের আকরিক, আকরিক গুলো নাম দেখতে পারো, এই বেশি কিছু লাগবে না, ঠিক আছে? তো এখন আমরা চলে আসি যে শতভাগ রিসাইকেল যোগ্য করা যায় নিচে কোনটি। তো আমরা এখানে পড়ে আসলাম কপার। কপার মানে কি? তামা। পড়বো এগুলো, এগুলো আমার কিছু না, সহজ কোশ্চেন আসছে। এখন আমরা আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল পড়বো, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু 4-5 পৃষ্ঠা আছে, এগুলো তোমাদের শিখতে 1.5 ঘন্টা মতো লাগতে পারে। তো একটু কষ্ট করে শিখে ফেলবা। আমি জাস্ট দেখাই দিব কি কি লাগবে। আমরা এর আগে ম্যাথে পড়ে আসছি 1 ন্যানোমিটার সমান কত? 10 ইনভার্স 10, তাই তো? 10 ইনভার্স 9 সমান 1 ন্যানোমিটার, ঠিক আছে? তো খেয়াল করি ন্যানো পার্টিকেল বলতে কি কি বুঝি। যেসব কণার প্রস্থ বা ব্যাস বলা যায় 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, তাহলে পরিসরটা মাস্ট 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। এই পরিসরের বস্তুগুলোকে কি বলা হয়? ন্যানো পার্টিকেল, ঠিক আছে? এখন খেয়াল করি এদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। ন্যানো 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 কণাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, কি কি? ন্যানো লেয়ার, ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল। খেয়াল করো ন্যানো কণা আর ন্যানো পার্টিকেল কিন্তু সেম না অ্যাকচুয়ালি বলা যায়, কারণ ন্যানো কণা কিন্তু ভাগ করছে, একটা হচ্ছে ন্যানো লেয়ার, একটা হচ্ছে ন্যানো টিউব, আর একটা হচ্ছে ন্যানো পার্টিকেল। তো কোনটা ন্যানো লেয়ার, কোনটা ন্যানো টিউব আর কোনটা ন্যানো পার্টিকেল, এখান থেকে কি কি মনে রাখতে হবে? এগুলো হচ্ছে মাত্রার উপর ভিত্তি করে আর কি এগুলোকে ভাগ করছে। লাইক যেটা যেটা একমাত্রিক সেটাকে বলবো ন্যানো লেয়ার, যেটা দ্বিমাত্রিক সেটাকে বলবো ন্যানো টিউব, আর যেটা 3 মাত্রিক সেটাকে বলবো ন্যানো পার্টিকেল। তো বেসিক্যালি ন্যানো কণা, ন্যানো পার্টিকেল সেম টার্ম, কিন্তু এখানে হচ্ছে কি তোমার কোনটা কয় মাত্রিক। লাইক 3 মাত্রিক হলে ওটাকে বলবো ন্যানো পার্টিকেল, দ্বিমাত্রিক 2 ডাইমেনশন হলে ওটাকে বলবো ন্যানো টিউব, আর একমাত্রিক হলে ওটাকে বলবো কি ন্যানো লেয়ার। লাইক ব্যাপারটা কিরকম? মনে করো এত কিছু না দেখাই। তো একমাত্রিক মানে জাস্ট মুখস্থ একমাত্রিক হলে ন্যানো লেয়ার, দ্বিমাত্রিক হলে ন্যানো টিউব, আর তিন মাত্রিক হলে ন্যানো পার্টিকেল, ঠিক আছে? ওকে, চলে আসি বিজ্ঞানী। এটা মনে রাখতে পারো কোন বিজ্ঞানী ন্যানো শক্তি ব্যবহার করছে? নোরিও টোনিগুচি। লাইক যদি ইচ্ছা হয় আর কি, এখান থেকে কিছু স্পেসিফিক লাইন মনে রাখতে হবে। লাইক কি কি মনে রাখতে হবে? হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ কত? 37 পিকোমিটার। আর যেহেতু ব্যাসার্ধ বলছে, এটা ব্যাস কত হবে? এত। তো এগুলো একটু দেখে নিবা। আর সবচেয়ে বড় আকারের পরমাণু কি? সিজিএমের পারমাণবিক ব্যাসার্ধ কত? এত। তাহলে ওইটা দেখে নিবা। এখন বলছে কি, খেয়াল করো, এখন বলছে দেখো
তাহলে পরমাণু সমূহের পারমাণবিক ব্যাস কত হবে? এই যে হাইড্রোজেনের যে ব্যাস, হাইড্রোজেনের ব্যাস থেকে সিজিএম এর ব্যাস পর্যন্ত হবে, তাই না? হ্যাঁ, সিজিএম এর ব্যাস পর্যন্ত হবে, সোজা হিসাব। এই যে সিজিএম এর ব্যাস এত, তাহলে হাইড্রোজেনের ব্যাস থেকে সিজিএম এর ব্যাস, এই রেঞ্জটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে পরমাণুর পারমাণবিক ব্যাস কত থেকে কত পর্যন্ত? এত থেকে এত রেঞ্জের মধ্যে, ঠিক আছে? কিন্তু ন্যানো পার্টিকেল গুলার আকার কিন্তু 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। খেয়াল করো, এখানে যে পরমাণু সমূহের যে ব্যাস, এগুলার ব্যাস কিন্তু 1 ন্যানোমিটার থেকে কম, কিন্তু ন্যানো পার্টিকেলের ব্যাস কিন্তু 1 থেকে 100 ন্যানোমিটার। তার মানে আমরা বলতে পারতেছি কি, ন্যানো পার্টিকেলের ব্যাস কিন্তু এগুলো থেকে বেশি। তো যাই হোক, আমরা মানগুলো মনে রাখবো, মান তাহলে ন্যানো পার্টিকেলের ব্যাস আকার কত? 1 থেকে 100 ন্যানোমিটার। আর পরমাণু সমূহের পারমাণবিক ব্যাস কত? এত থেকে এত, হ্যাঁ, ন্যানোমিটারের মধ্যে, ঠিক আছে? এগুলো একটু জাস্ট মুখস্থ করবো, আর কিছু না। এখন খেয়াল করো, এখান থেকে মনে রাখতে হবে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস, জাস্ট এখানে জাস্ট ব্যাসের হিসাব করছে। হাইড্রোজেন পারমাণবিক ব্যাসের তুলনায় ন্যানো কণা এত থেকে এত গুণ বড়, আর সিজিএম এর থেকে কত গুণ বড়। খেয়াল করো, সিজিএম যেহেতু হাইড্রোজেন থেকে অনেক বড়, সিজিএম এর ব্যাস যেহেতু হাইড্রোজেনের ব্যাস কিন্তু এটা, হাইড্রোজেনের ব্যাস হচ্ছে এটা, হাইড্রোজেনের ব্যাস থেকে সিজিএম এর ব্যাস অনেক বেশি, সিজিএম এর ব্যাস কিন্তু অনেক বেশি। তার মানে তার মানে কি তার মানে ন্যানোকণা সিজিএম, তার মানে হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ব্যাসের তুলনায় ন্যানোকণা এত থেকে এত গুণ। আর এটা মুখস্থ করবো, মুখস্থ, ঠিক আছে? খেয়াল করো, ইউভি রশ্মিতে ন্যানোকণা দৃশ্যমান হয়, দৃশ্যমান আলোতে ন্যানোকণা দৃশ্যমান হয় না। তাহলে এই দুটো লাইন মনে রাখতে হবে। কোন আলোতে ন্যানোকণা দৃশ্যমান হয়? অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখবা। আর দৃশ্যমান আলোতে ন্যানোকণা কি দেখা যায় নাকি দেখা যায় না, এটা বলো। দেখা যায় না, তাহলে ইউভি রশ্মিতে ন্যানোকণা দৃশ্যমান, আর দৃশ্যমান আলোতে ন্যানোকণা দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে হবে। এরপর চলে আসো, এখানে এগুলো তোমরা পড়ে আসছো, অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছো, কোনটা আকৃতি কিরকম, কোনটা আকৃতি সংকরণের মধ্যে পড়ছো, এগুলো কোনটা আকৃতি কিরকম, এগুলা জাস্ট একটু দেখবা। এরপর এখানে দেখবা যে দৈত্যাকার অণু কোনগুলা, এগুলো থার্ড চ্যাপ্টারে পড়ে আসছো, ফার্স্ট অফারের থার্ড চ্যাপ্টার, এগুলো সব পড়ে আসছো, কোনটা আকৃতি, দৈত্যাকার অণু কোনগুলা, কোনগুলো আকৃতি কেমন, ঠিক আছে? তো এগুলো একটু জাস্ট এখানে আবার রিপিট করছে, রিপিট, ওকে? এখানে পড়বা দৈত্যাকার অণু কিছুর মধ্যে পড়ে, বাল্ক ম্যাটেরিয়াল মধ্যে পড়ে, একটা জিনিস দেখবা। আর এই লাইনটা দেখতে পারো, ন্যানোকণাকে অ্যাটম বাল্ক ম্যাটেরিয়াল ব্রিজ বলা হয়, ন্যানোকণাকে অ্যাটম বাল্ক ম্যাটেরিয়াল ব্রিজ বলা হয়, এটা একটু দেখতে পারো। আর আমার কিছু লাগবে না, এখান থেকে দেখো, খেয়াল করো, এই যে তোমরা কার্বনের ন্যানোকণা কি কি আছে, কার্বনের ন্যানোকণা কি কি আছে একটু দেখবা। ফুলারিন কি, এগুলো তোমরা সব অর্গানিক কেমিস্ট্রি প্রথমে পড়ছো, থিওরির মধ্যে আছে সব, ফুলারিন, ঠিক আছে? তো এগুলো সব পড়বা, ঠিক আছে? আকৃতি কিরকম পড়বা, বাকি বলের মতো, বা বাকি বল এটা কিসের মতো আকৃতি, ফুটবলের মতো। আর কোনটা ফুলারিন, C60, ঠিক আছে? এগুলো অর্গানিক কেমিস্ট্রি পড়ে আসছে, আমি কি করবো। এরপর এখানে দেখো গ্রাফিন টাফিন, এগুলো এই কোনটা বিদ্যুৎ পরিবাহী, কোনটা বিদ্যুৎ অপরিবাহী, এগুলো সব পড়ে আসছো। এখানে খেয়াল করো, এই যে এখানে যে কালো লাইন আছে, এটা অবশ্যই পড়বা, যে বিশ্বের সবচেয়ে ছোট টেস্ট টিউব হিসেবে পরিচিত টেস্ট টিউব হলো কার্বন ন্যানো টিউব, CNT, কার্বন ন্যানো টিউব। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট টেস্ট টিউব। তো এগুলোর আয়তন এত কিছু মনে রাখা লাগবে না, তাও একটুখানি চোখ বুজে রাখবা, যাতে হ্যাঁ দেখলে মনে পড়ে, ঠিক আছে? আর বেশি কিছু লাগবে না। আর এটা মনে রাখতে পারো, CNT, কার্বন ন্যানোটিউব, ইস্পাতের চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। এখান থেকে দেখো, তোমাদের যদি টাইম কম, এখানে এত কিছু পড়তে বলতেছি না, জাস্ট সুপারফিশিয়ালি যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট ওগুলো পড়বা, ঠিক আছে? এখানে তারা এতটুকু পর্যন্ত শেষ, এগুলো তোমরা পারবা, যে কোনটা বিদ্যুৎ পরিবাহী, কোনটা বিদ্যুৎ সুপরিবাহী, কোনটা অপরিবাহী, কোনটা কুপরিবাহী, এগুলা কেন, এগুলো তোমরা সবগুলো পড়ে আসছো আগে, ঠিক আছে? তাই এগুলো আমি রিপিট করতেছি না, যেহেতু শর্ট টাইমের মধ্যে শেষ করে বলতেছি, আর বেশি পড়া নাই। খেলো, এই এখানে কিছু ভৌত ধর্ম আছে, কিছু ভৌত ধর্মের পরিবর্তন দেখা যায়। ওই ভৌত ধর্মগুলা কি কি, অবশ্যই মনে রাখতে হবে, 4টা নাম: অপটিক্যাল, চুম্বকীয়, বৈদ্যুতিক, যান্ত্রিক। তাহলে কি, অপটিক্যাল, ম্যাগনেটিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। অপটিক্যাল, চুম্বকীয়, বৈদ্যুতিক, যান্ত্রিক, অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে হবে কোন কোন ভৌত ধর্মগুলো বেশি পরিবর্তন দেখা যায়। এখন এর মূলে কি রয়েছে, এর মূলে রয়েছে ন্যানোকণার তলের ক্ষেত্রফল, এর মূলে রয়েছে কি, ন্যানোকণার তলের ক্ষেত্রফল। অবশ্যই মনে রাখতে হবে, এই লাল কালি দিয়ে দাগানো লাইনগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এবার চলে আসো, আরো কিছু 4টি ভৌত ধর্মের কিছু আছে, এগুলো জাস্ট নামগুলো মনে রাখবা। কি কি আছে দেখো, বর্ণ, গলনাঙ্ক, সৌর শক্তি শোষণ, ইউভি রশ্মি প্রতিহত, ঠিক আছে? খেয়াল করো, এখান থেকে কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। লাইক প্রথমে কিছু বর্ণের নাম আছে, যেমন সাধারণ অবস্থায় সোনার বর্ণ কিরকম, সোনালী হলুদ। লাইক স্বর্ণ, আমরা যে যে মহিলারা যে আংটি চেইন পরে, এগুলো বর্ণ কিরকম, সোনালী হলুদ, ঠিক আছে? সিলিকন কিরকম, ধূসর বর্ণের। এগুলো হচ্ছে সাধারণ অবস্থায়। তাহলে সাধারণ অবস্থায় স্বর্ণের বর্ণ হলো সোনালী হলুদ, আর সিলিকনের বর্ণ কিরকম, ধূসর। কিন্তু যখন ন্যানো আকারের হিসেব করব, যখন ন্যানো আকার বিবেচনা করব, তখন ন্যানো আকারের সোনা এবং সিলিকনের বর্ণ কিরকম, লাল। এই বর্ণগুলো শিখবা, এই বর্ণগুলো শেখা উচিত, ঠিক আছে? এই বর্ণগুলো শিখতে হবে। এরপরে চলে আসি, এখানে একটা
এটা থেকে অলরেডি মেডিকেল কোশ্চেন আসছে, ইভেন এই বর্ণগুলো থেকেও মেডিকেল কোশ্চেন আসছে, এগুলো পড়তে হবে। খেয়াল করি, খেয়াল করো এখানে লিখছে কি, স্থূল আকারের স্বর্ণ নিষ্ক্রিয়, কিন্তু কার্বন ন্যানোটিউবে যুক্ত স্বর্ণের ন্যানোকণা উত্তম প্রভাবক রূপে কি করে, কার্বন মনোক্সাইড গ্যাস ও স্টিম মিশ্রণ হতে হাইড্রোজেন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? হাইড্রোজেন। তাহলে বলছে কি, স্থূল আকারের স্বর্ণ নিষ্ক্রিয়, কিন্তু কার্বন ন্যানোটিউবের যুক্ত স্বর্ণের ন্যানোকণা, লাইক কার্বন ন্যানোটিউবে যুক্ত যে স্বর্ণ আছে ওই স্বর্ণের ন্যানোকণা কি হিসেবে কাজ করে? প্রভাবক রূপে কাজ করে। তাহলে কোশ্চেন আসছে, নিচের কোনটি প্রভাবক রূপে কাজ করে? ন্যানো, স্বর্ণের ন্যানোকণা। অরাম, অরাম ন্যানো, ন্যানো অরাম, তার মানে কি স্বর্ণের ন্যানোকণা কি হিসেবে কাজ করে? উত্তম প্রভাবক রূপে। যেহেতু এখান থেকে কোশ্চেন আসছে, পরের বার কোশ্চেন আসতে পারে যে কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস। কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস। এই যে কার্বন মনোক্সাইড ও স্টিম মিশ্রণ হতে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা তাহলে আমাকে এখানে বলো, এটা কি জারক হিসেবে কাজ করতেছে নাকি বিজারক হিসেবে কাজ করতেছে? খুব সিম্পল, যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে আর এখান থেকে অক্সিজেনটা অপসারিত হয়েছে, এখানে কি অক্সিজেনটা অপসারিত হয়েছে না? হ্যাঁ, তাহলে এটা কি, এখানে এটা বিজারক হিসেবে কাজ করছে, অক্সিজেন অপসারণ করছে, তাই তো? হ্যাঁ, তাহলে এটা আমরা বলতে পারি যে স্বর্ণের ন্যানোকণা বিজারক রূপে কাজ করে, কি শক্তি উৎপন্ন করে? হাইড্রোজেন। যখন হাইড্রোজেন উৎপন্ন করে তখন কি বিজারক রূপে কাজ করে। সুন্দর কথা, এটা মনে রাখতে পারি। ঠিক আছে, তারপর এখান থেকে মানগুলো মনে রাখতে পারো, না রাখলে নাই। এখান থেকে অনেক আগে কোশ্চেন আসছিল, সাধারণ অবস্থায় গণনাঙ্ক হলো এত, আর এত আকারে স্বর্ণের গণনাঙ্ক হয় এত। তাহলে তাহলে খেয়াল করো, সাধারণ অবস্থায় একটা হচ্ছে সাধারণ অবস্থায়, আর একটা হচ্ছে এত আকারের। ঠিক আছে, তাহলে কোনটার গণনাঙ্ক বেশি? সাধারণ অবস্থায় গণনাঙ্ক বেশি, এটা মনে রাখতে পারো যে সাধারণ অবস্থায় গণনাঙ্ক ন্যানো অবস্থার থেকে বেশি। ঠিক আছে, তাহলে এরপর এগুলো লাইনগুলো একটু পড়বা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এটা জিঙ্ক অক্সাইডের জিঙ্ক অক্সাইড ন্যানোকণা অবস্থায় সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে সানস্ক্রিন লোশন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? জিঙ্ক অক্সাইড। আরো একটা ব্যবহৃত হয়, সেটা আমরা একটু পরে জানবো। তাহলে সানস্ক্রিন লোশন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা। আবার সানস্ক্রিন লোশন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সার কি? জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা। অবশ্যই 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 মনে রাখতে হবে, সানস্ক্রিন লোশন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা। এরপরে আরো একটা নাম আছে, সেটাও আমরা শিখবো। এরপর চলে আসি বিদ্যুৎ সুপরিবাহিতা, এগুলো একটু রিডিং দিব জাস্ট রিডিং দিব। ঠিক আছে, একটু আমি কেয়ারফুল রিডিং দিব আর কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম কি? চুম্বকীয় ধর্ম আর বিদ্যুৎ পরিবাহিত ধর্ম। এখন চলে আসো, এখানে বলছে কি, সাধারণ শিল্পক্ষেত্রে ন্যানোকণার ব্যবহার গুলা ডিটেলস পাওয়ার আগে সবার আগে নামগুলো শিখতে হবে, যে কি কি ব্যবহার আছে। ন্যানো প্রভাবক, পানি বিশোধন, ব্যাকটেরিয়া প্রতিরোধক, উচ্চ টাওয়ার তৈরিতে, চিকিৎসা ক্ষেত্রে, মোটর ইঞ্জিন দক্ষতা বৃদ্ধিতে। এই পয়েন্টগুলো আগে মনে রাখতে হবে, এরপরে আমরা ভিতরে পড়াগুলো পড়বো। ঠিক আছে, তাহলে মনে রাখবো কিভাবে? ন্যানো প্রভাবক, পানি বিশোধন, ব্যাকটেরিয়া প্রতিরোধ, উচ্চ টাওয়ার তৈরিতে, চিকিৎসা ক্ষেত্রে, মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে। এই একটা পয়েন্ট একটু চিন্তা পড়লে মনে থাকবে। ঠিক আছে, এরপর চলে আমরা এর আগে পড়ে আসছি ডি ব্লকের অবস্থান্তর ধাতু, এদের যৌগ, এগুলো প্রভাবক ব্যবহৃত হয়, বংশং, এগুলো এই যে একটু আগে পড়ে আসলাম, যেখানে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রগুলোর উপর নির্ভর করে, এগুলো তার মানে এগুলো আমরা জেনে গেলাম, এগুলো নিয়ে আর কোনো কনফিউশন নাই। এরপরে চলে আসো, আমি আগে এখানে বলছি যে এখানে প্রভাবকটা কি রূপে কাজ করতেছে? বিজারক রূপে, যেহেতু অক্সিজেন অপসারণ করতেছে, তার মানে কি বিজারক রূপে কাজ করতেছে। যে দেখো এখানে আছে, এই যে কার্বন ন্যানোটিউবে স্বর্ণ ন্যানোকণা হিসেবে কাজ করতেছে, বিজারক রূপে কাজ করতেছে। আর এখানে আরেকটা রিঅ্যাকশন আছে, এখানে এটা তো আহামরি মনে রাখা লাগবে না, এখান থেকে মনে রাখবা জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা জারক রূপে কাজ করে। কিভাবে? দেখো, জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা, এখানে দেখো, এখানে কার্বনের সাথে কি, এখানে কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, যে এখানে কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে কি অক্সিজেন যুক্ত হওয়া মানে কি জারণ, তার মানে এখানে জারণটা করছে কি জিঙ্ক অক্সাইড, তার মানে জিঙ্ক অক্সাইডটা কি, এটা জারক। ঠিক আছে, এখানে জারক রূপে কাজ করছে। তাহলে এই যে স্বর্ণের ন্যানোকণা, সেটা সেটা বিজারক রূপে ব্যবহৃত হয়েছে, আর জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা এটা জারক রূপে ব্যবহৃত হয়েছে। আশা করি পাওয়া যাবে। ঠিক আছে, এবার চলে আসে পানি বিশোধন। এখান থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট, আর্সেনিক দূষণ দূর করতে জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা ব্যবহৃত হয়। আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড ন্যানোকণা ব্যবহৃত হচ্ছে। কি বলছে? আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড ন্যানোকণা ব্যবহৃত হচ্ছে। এর আগে পড়ে আসছে কি, জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা কিসেবে ব্যবহৃত হয়? সানস্ক্রিন লোশন তৈরিতে। আর আর্সেনিক দূর করতে কোন ন্যানোকণা? আয়রন অক্সাইডের ন্যানোকণা। ভালো করে শিখতে হবে। এরপর ব্যাকটেরিয়ার প্রতিরোধ করতে কোন ন্যানোকণা? ন্যানো সিলভার। ব্যাকটেরিয়ার প্রতিরোধ করতে কোন ন্যানোকণা? ন্যানো সিলভার। ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে কোন ন্যানোকণা? ন্যানো সিলভার। ঠিক আছে, মাস্ট মাস্ট মাস্ট। তাহলে আমরা তিনটে নাম শিখলাম। জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা কিসেবে ব্যবহৃত হয়? সানস্ক্রিন লোশন তৈরিতে। আর্সেনিক দূর করতে কোনটি ন্যানোকণা? আয়রন অক্সাইড। এরপরে ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে কোনটা? ন্যানো সিলভার। অবশ্যই অবশ্যই মনে রাখবো।
এরপর দেখো উচ্চ টাওয়ার তৈরিতে ব্যবহৃত হয়, এগুলো পড়লে পড়লে না পড়লে নাই, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আসো মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে, এখানে দুটো লাইন আছে, দুটো লাইন মনে রাখতে হবে, দুটো লাইন কিন্তু দুই রকম কথা বলে, কি কি কথা বলে দেখি আমরা একটু। এখানে বলছে গাড়ির ইঞ্জিন সিলিন্ডারে জিরকোনিয়াম অক্সাইড এবং অ্যালুমিনা ও নিকোলাইট, ঠিক আছে, তার মানে এখানে বলছে এগুলোর প্রলেপ দিছে। তাহলে এই প্রথম কথা এটা মনে রাখতে হবে যে গাড়ির ইঞ্জিন সিলিন্ডারে কিসের কিসের প্রলেপ দেওয়া হয়েছে। তাহলে গাড়ির ইঞ্জিন সিলিন্ডারে কোনগুলোর প্রলেপ দেওয়া হয়, জিরকোনিয়াম অক্সাইড, অ্যালুমিনা আর নিকোলাইট। এরপরে বলছে ইঞ্জিনের কার্বুরেটরের উপর নিকেল ক্রোমিয়াম ধাতু সংকর ন্যানোকণার প্রলেপ দিয়ে জ্বালানি গ্যাসের চাপ বৃদ্ধি করা যায়। তাহলে খেয়াল করো, ইঞ্জিনের কার্বুরেটরের উপর কিসের প্রলেপ দিয়ে জ্বালানি গ্যাসের চাপ শক্তি বৃদ্ধি করা যায়? তাহলে অ্যান্সার কি হবে? নিকেল ক্রোমিয়াম। কি বলছি? নিকেল ক্রোমিয়াম। তাহলে নিকেল ক্রোমিয়ামের কাজ কি? ইঞ্জিনের কার্বুরেটরের উপর নিকেল ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়, যার ফলে জ্বালানি গ্যাসের চাপ শক্তি বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় না কি কমে? অবশ্যই বৃদ্ধি পায়। তাহলে এখানে দুটো লাইন কি, গাড়ির ইঞ্জিন সিলিন্ডারে কিসের কিসের প্রলেপ দেওয়া হয়, সেটা হচ্ছে জিরকোনিয়াম অক্সাইড, অ্যালুমিনা আর কি, নিকোলাইট। আর ইঞ্জিনের কার্বুরেটরে কিসের প্রলেপ দেওয়া হয়? নিকেল ক্রোমিয়াম। দুইটা কথা। আর এই প্রলেপ দিলে কি হয়? জ্বালানি গ্যাসের চাপ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে। এরপর এগুলো আমরা জানি, ইন্টিগ্রেটেড সার্কিট, সেমিকন্ডাক্টর, এগুলো বংশগুলো পড়বা। মেমোরি সংরক্ষণ রূপে ব্যবহৃত হয়, ফটোসের দক্ষতা বৃদ্ধি পায়। তার মানে এগুলো হচ্ছে কি, বৈদ্যুতিক শিল্পে ন্যানোকণার ব্যবহার। কি কি হিসেবে? ইন্টিগ্রেটেড সার্কিট, সেমিকন্ডাক্টর, মেমোরি সংরক্ষক আর ফটোসের দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে, এগুলো পড়বা। এরপরে এই যে আমি আগে বলছিলাম যে জিঙ্ক অক্সাইড ন্যানোকণা কি সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহৃত হয়। আরো একটা নাম ভাবে বলছিলাম, এটার নামটা এখানে আছে, টাইটানিয়াম অক্সাইড। টাইটানিয়াম অক্সাইডের ন্যানোকণা কি সানস্ক্রিন লোশন বা ক্রিম তৈরিতে ব্যবহৃত হয়। দেখছো, নাম দুটো মনে রাখতে হবে, জিঙ্ক অক্সাইড আর টাইটানিয়াম অক্সাইড, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আর কোয়ান্টাম ডটস, এগুলো একটু দেখবা, এত বেশি করে কোয়ান্টাম ডটস বলা হয়। আর এখান থেকে এটা একটু দেখলে দেখলে, না দেখলে দেখা উচিত। এখানে বলছি কি, আমি একটু বলে দিই যে 3 ন্যানোমিটার ক্যাডমিয়াম সেলেনাইট কণা ইউভি রশ্মি তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি করে সবুজ বর্ণের আলো, এবং ওই একই পদার্থ, কোন পদার্থ? ক্যাডমিয়াম সেলেনাইট। কোন পদার্থ? ক্যাডমিয়াম সেলেনাইট। তাহলে ওই একই পদার্থের এত এর বড় আকারের কণা লাল বর্ণের আলো বিকিরণ করে। তার মানে এখানে বলতে চাইছে যে ক্যাডমিয়াম সেলেনাইট যখন 3 ন্যানোমিটারের কণা নিব, যখন ক্যাডমিয়াম সেলেনাইটের 3 ন্যানোমিটারের কণা নিব, তখন সেটা সবুজ বর্ণের আলো বিকিরণ করবে। আর যখন ক্যাডমিয়াম সেলেনাইটের 5.5 ন্যানোমিটারের বড় আকারের কণা নিব, তখন এটা লাল বর্ণের আলো বিকিরণ করবে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ক্যাডমিয়াম সেলেনাইটের কণার দৈর্ঘ্য বা কণার কি বলবো, মানে কণার আকার কতটুকু হলে সেটা সবুজ বর্ণের আলো বিকিরণ করবে, অ্যান্সার কত হবে? 3 ন্যানোমিটার। আর যদি কোশ্চেন করি ক্যাডমিয়াম সেলেনাইট কণার আকার কত কত এর বড় হলে সেটা লাল বর্ণের আলো বিকিরণ করবে, কত? 5.5 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে একইভাবে কোশ্চেন আসতে পারে 3 ন্যানোমিটার ক্যাডমিয়াম সেলেনাইট কণা কোন বর্ণের আলো বিকিরণ করে? সবুজ বর্ণের। 5.5 ন্যানোমিটারের বড় আকারের ক্যাডমিয়াম সেলেনাইট কণা কোন বর্ণের আলো বিকিরণ করে? অ্যান্সার হবে কি, লাল বর্ণের। সোজা কথা, এটা পড়বো। এরপর এখানে এটা মনে রাখবো, এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট, যেমন কি কি, এমআরআই এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট নাম কি? গ্যাডোলিনিয়াম আয়ন, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট যেমন প্যারাম্যাগনেটিক গ্যাডোলিনিয়াম আয়নে কোয়ান্টাম ডট কণা যুক্ত করে এমআরআই ইমেজ পাওয়া যায়। তাহলে এমআরআই ইমেজ পাইতে হলে কোনটি যুক্ত করতে হয়? গ্যাডোলিনিয়াম আয়ন সাথে কোয়ান্টাম ডট। তাহলে গ্যাডোলিনিয়াম আয়নটা মনে রাখবো। তাহলে কোশ্চেন আসতে পারে এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়? গ্যাডোলিনিয়াম আয়ন, অবশ্যই মনে রাখার ট্রাই করবো। ঠিক আছে, তাহলে আর এরপরে এগুলো একটু রিডিং দিবা, পার্থক্যগুলো পড়বা, সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো এখন পড়লে বুঝবা ইজিলি। ঠিক আছে, এরপর দেখো এই যে এগুলো আমরা দেখো যা পড়লাম আমারটা ওগুলাই বলছে, এই যে এগুলো বলছে, তাই না? হ্যাঁ, এগুলো একটু পড়ে দেখবা, না পড়লে না, তোমাদের ইচ্ছা। এরপর দেখো সাসপেনশন, স্বাভাবিক অবস্থায় কণা বস্তু কণাসমূহ সাসপেনশন গঠন না করলেও ন্যানোকণা অবস্থায় সাসপেনশন গঠন করে। পড়লে পড়লে, না পড়লে নাই। তো কি কোশ্চেন আসছে আমরা একটু দেখি। ন্যানো পার্টিকেলের আকার কত? সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন আর হয় 1 থেকে 1 ন্যানোমিটার। এরপর আসছে কি, স্বর্ণের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? আমি বলছি কালার আসছিল, দেখছো, স্বর্ণের ন্যানো কণার রং কি? কমলা। এটা ভুল, কমলা না, অ্যান্সার হবে কি, লাল। লাল বলছি না, কালার গুলো শিখবে, তবে এগুলো পড়লা। ন্যানো স্বর্ণের গণনাঙ্ক সাধারণ স্বর্ণের গণনাঙ্ক অপেক্ষা বেশি, এটা ভুল কথা। আমরা একটু আগে পড়ে আসছি সাধারণ স্বর্ণের গণনাঙ্ক কত? 1000 প্লাস সামথিং, 1000 সামথিং হচ্ছে সাধারণ স্বর্ণের গণনাঙ্ক। আর ন্যানো স্বর্ণের গণনাঙ্ক ছিল 300 সামথিং। ঠিক আছে, 300 সামথিং ছিল। তাহলে কোনটা গণনাঙ্ক বেশি? সাধারণ যে স্বর্ণের গণনাঙ্ক ওটা কিন্তু বেশি। তাহলে অ্যান্সার কি হবে? ন্যানো স্বর্ণের গণনাঙ্ক কিন্তু সাধারণ স্বর্ণের গণনাঙ্কের চেয়ে কম। ঠিক আছে, আর এটা হচ্ছে ঠিক।
ন্যানো ন্যানোশূন্য পার্টিকেল চুম্বক ধর্ম প্রদর্শন করে। অবশ্যই 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 আমি বলছিলাম 4টা ধর্ম মনে রাখতে বলছিলাম। কি কি? চুম্বক, কি কি বলছিলাম? চুম্বক ধর্ম, তারপর আর কি? যান্ত্রিক ধর্ম, অপটিক্যাল, বৈদ্যুতিক। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবো। ওকে, এতটুকুই তো, এর বেশি তো কিছু নাই। এগুলো একটু পড়ে দেখবা, এই উত্তরগুলো সবগুলো এখানে অ্যাড করা আছে, এগুলো একটু দেখে ফেলবা। আর আমার বেশি কিছু নাই, এই চ্যাপ্টার আমাদের শেষ। ঠিক আছে, তাহলে আশা করি পড়ে ফেলবা। এই চ্যাপ্টার তুমি কি অনেক ডিপ পড়াইছি, এত কিছু পড়া লাগবে কিনা জানি না, তবে কোশ্চেন দেখছো তো, আমি কোশ্চেন সলভ করেছি। ইভেন কোশ্চেন সলভ করে আমরা দেখছি কি সব সুপারফিশিয়াল কোশ্চেন। তো প্যানিক হওয়ার কিছু নাই। এই চ্যাপ্টার তো প্রথমবার পড়ছো অনেকে, আর রিভিশন দেওয়ার সময় জাস্ট আর দুই একবার পড়বা, আর যদি দুইবার পড়ো দেখবা অনেক কিছু পারতেছো। আর কোশ্চেন খুব আহামরি কঠিন আসবে না, কঠিন সহজেই আসবে। ঠিক আছে, তো প্যানিক হওয়ার কিছু নাই, সিম্পলি পড়ো, সিম্পলি শিখো, বাট বেশি বেশি পড়ো। ঠিক আছে, এটাই। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ করলাম। এমনি অনেক বড় ক্লাস হয়ে যায় তোমাদের সাথে। ওকে, স্টার্ট।